হ্যালো আসাদ, হৃদিতার ব্যাপারটা কি করলে? কবে দেশে ফিরতেছে হৃদিতা? কালে ফিরছে, বুঝতেই তো পারছো। আমার সেফটির ব্যাপার। এখন তুমি যা ভালো বোঝো সেটাই করো। আরে তুমি নিশ্চিন্তে থাকো তো, তোমার মেয়ে মানে তো আমারও মেয়ে। তার চেয়ে তুমি বরঞ্চ নিজের খেয়াল রাখো। হ্যাঁ, আর শোনো, আমি ভেবেছি কাল মিটিং শেষে তোমার সাথে দেখা করে আসবো। ব্যাংক ডিটেইলসটা পাঠিয়ে দাও, আমি পেমেন্টটা এখনই অ্যাডভান্স করে দিচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে। নেক্সট ক্লায়েন্টের নাম আর ডিটেলস পাঠিয়ে দিয়েছি, আর পেমেন্ট তোমার অ্যাকাউন্টে অ্যাডভান্স করা আছে। গেট টু ওয়ার্ক। ওকে স্যার। নাম খালিদ, পরিচয় সেটা অনেক আগেই বদলে গেছে। আমি কাউকে বাঁচানোর জন্য প্রতিশ্রুতি দিই না, বরং রেসপন্সিবিলিটি নিই। আর আমার রেসপন্সিবিলিটি আমার কমিটমেন্ট। এই দুনিয়াতে মানুষের সবচেয়ে বড় শত্রু মানুষ, আর আমার কাজ সেই মানুষ থেকে মানুষকে প্রোটেকশন দেওয়া। আই ওয়ার্ক ফর মানি। ক্লায়েন্টকে, শত্রুকে, সেটা আমার কাছে ম্যাটার করে না। তবে শত্রুর ব্যাপারে আমি বেপরোয়া। ভেতরের শত্রু, বাইরের শত্রু, সবই শত্রু। যতক্ষণ আমি বেঁচে আছি, টার্গেট সেফ। মা, কি হয়ে গেল আমাদের? এটা আমাদের আর কেউ থাকলো না রে মা। আমাদের মাথার উপর আর কোনো ছায়াই থাকলো না, সব শেষ হয়ে গেল, সব শেষ। আব্বা, 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 কিভাবে ছেড়ে গেল আব্বা? আব্বা, আব্বা। দেখ মা, দেখ, তোর ভাই তোর বাবার জন্য কাঁদতে কাঁদতে একদম শেষ হয়ে যাচ্ছে। তোর বাবা বেঁচে থাকতে ওসিয়ত করে গিয়েছিলেন এই বাড়ি, গাড়ি, সয় সম্পত্তি, ফ্যাক্টরি সব সাগরের হাতে তুলে দিবে।
তুই তো দেশে থাকবি না, সবকিছু তো সাগরকেই দেখতে হবে। আর এই কারণেই তোর বাবা তোকে দেশে আসতে বলেছিল। রিদিতা, বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছেটা পূরণ করা যেত। তোমরা এই সময় কেন এসব বলতেছো? কখন বলবো? বাবাই তো বলে গেছেন। তাছাড়া বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছা পূরণ করা হয়, বাবার আত্মা শান্তি পাবে। বুঝতে পারছিস না কেন? কষ্ট তোর একা লাগছে না মা, কষ্ট তো আমাদেরও লাগছে না কি? রিদিতা, মার কথা শোন, সই কর। এই বাড়িতে আপনাদের পরিবারের একজন ইন্তেকাল করেছেন, আর আপনারা সম্পত্তি ভাগাভাগি করছেন। তুই কে যে আমাদের পারিবারিক আলোচনার মধ্যে ঢুকে গিয়েছিস? খালিদ, রিদিতা ম্যামের পার্সোনাল বডিগার্ড। মারা যাবার আগে এনায়েত সাহেব আমাকে অ্যাপয়েন্ট করে গেছেন আপনার সেফটির জন্য। পরবর্তী 3 সপ্তাহ রিদিতা ম্যামের সামনে কে যাবে, কি খাবে, কে কথা বলবে, কিংবা কোথায় সাইন করবে, সবকিছুই হবে আমার পারমিশনে। এটা কি মামার বাড়ির আবদার? বললেই মানতে হবে। হু আর ইউ? আমি কারোর থেকে পারমিশন চাইনি কিংবা কাউকে রিকোয়েস্ট করিনি। আমি আলটিমেটাম দিয়েছি, এখন কেউ পরিবারের বাইরে হোক কিংবা ভেতরে, রিদিতা ম্যামের সেফটির ব্যাপারে আমি কারোর ইন্টারাপশন অ্যালাউ করব না। লাশ সামনে রেখে দুনিয়াবি হিসাব নিকাশ শোনার জন্য চরম অসম্মানের। আপনারা সবাই দ্রুত জানাজা ও দাফনের ব্যবস্থা করুন। এইদিকে আয়। তুই ওইদিকে যা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ম্যাম, একটু খেয়ে নিন, না হলে তো শরীরটা টিকবে না। এগুলো খাবারের সব নিয়ে যাও। আমার শরীর টিকলো কি না টিকলো তাতে এখন আর কিছুই যায় আসে না। যায় আসে ম্যাম। আপনার শরীর না টিকলে আমার কন্ট্যাক্ট ব্রিচ হবে, আর অসুস্থ কিংবা মৃত ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার থেকে সুস্থ ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া অধিক কার্যকর। সিরিয়াসলি? আপনি কি মানুষের সাথে এইভাবেই কথা বলেন? আমি তথ্যের ভিত্তিতে কথা বলি ম্যাম, আর তথ্য হচ্ছে আপনার গ্লুকোজ লেভেল কমে গেলে রিফ্লেক্স স্লো হয়ে যাবে, বিপদের সময় আপনি দৌড়াতে পারবেন না, আর এতে আমার কাজের ক্ষতি হবে। তাই আপনার খাওয়া উচিত। জি ম্যাম, এটা আমার স্পেশাল ফিউশন, এটা খেলে মন ভালো হয়ে যাবে, একটু খেয়ে দেখেন না। হোল্ড অন, স্টপ। ওটার পটেনশিয়াল রিস্ক আমাকে চেক করতে হবে। এটা ক্লিন আছে? জি স্যার, 2 বার ধুয়ে দিছি, ক্লিন আছে। ওকে, তুমি একটু খেয়ে দেখাও। ও মা গো স্যার, আমারে দইরা মারেন, কিন্তু আমার এটা খাইতে কোয়েন না। এইটা খায়া আমার পেট এখনো মুসুর দিতাছে। এই চুপ কর, রান্নার তুই কি বুঝিস? এটা ফিউশন স্যার, এটা আমার লেটেস্ট ইনভেনশন, কালো জামের পাকোড়া। একটু খেয়ে দেখেন কেমন হয়েছে।
শেফ, এটা আপনি বানিয়েছেন? জি স্যার, এটা আমার স্পেশাল ফিউশন। টেস্ট কেমন হয়েছে স্যার? ভবিষ্যতে এমন আবিষ্কার আর কখনো করতে যাবেন না আপনি। একবারে ঠিক আছে। এমন খাবার খেয়ে হজম করার থেকে গুলি খেয়ে মরে যাওয়া অধিক আরামদায়ক। এটা কোনো খাবার হতে পারে না, রীতিমতো স্নায়ুতন্ত্রের উপর এক রাসায়নিক হামলা। মানে অন্য খাবার যোগ্য কোনো খাবার থাকলে সেটা এনে ম্যামকে দিন। জি স্যার। চল। মা, তুমি যেভাবে ভাবছো ওইভাবে কিচ্ছু হবে না। এই মেয়ে সাইন করবে না। ওসিয়তনামায় সাইন নেওয়ার সময় তুমি ওকে দেখেছো? তারপর যখন বডিগার্ড না কি আসলো ওকে দেখেছো? একদম চুপ ছিল, যেন সব ফোন দিয়ে আগের থেকে এঁটে রেখেছে। কালকে যদি মা তুমি আমাকে না থামাতে, আমি এর শেষ দেখে ছাড়তাম। বাবা একটু শান্ত হ, একটু চুপ কর, সবুর কর বাবা। মানে যা করার আপোষে করতে হবে, জোর জবস্তি করে কিচ্ছু করা যাবে না। যদি পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজন সন্দেহ করে না, বিরাট একটা ঝামেলা হয়ে যাবে। এমনিতেই একটা ঘটনা ঘটে গেছে, আর কিচ্ছু করা যাবে না। আমি যদি রিদিতাকে বোঝাই, ও বুঝবে। ও এখনো আমাকে বিশ্বাস করে। কচু বিশ্বাস করে মা তোমাকে? তুমি ওকে সহজ সরল মনে করো? ভাব নিয়ে থাকে, যেন কিচ্ছু বুঝে না। এমন একটা ভাব যে ভাজা মাছ উল্টে খেতে জানে না। মা, আমার আর সহ্য হচ্ছে না। আমার যা চাওয়া তা পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, সব। কোত্থেকে যে এক বডিগার্ড হারামজাদা এসেছে, নইলে কালকেই সবকিছু হয়ে যেত। এই কিরে, মানে ওদিকের কি খবর? কি হচ্ছে, মানে কি চলছে ওখানে? আরে খালাম্মা আর কোয়েন না, কালকে যা হইছে। ওই যে আফার বডিগার্ড আছে না, হেই বেডা আফার সামনে আমগরে যাইতেই দেয় না। এই বেড়া নাকি অন ঠিক করব, আফা কার লগে কথা কইব কি না কইব, কি খাইবো না খাইবো, এই বেড়াই ঠিক করব সব হন। আচ্ছা মা, একটা বিষয় না আমার মাথায় আসে না। বাবা এই ফালতু বডিগার্ডটাকে অ্যাপয়েন্ট করলো কবে? আই ডোন্ট নো, কবে কি করেছে কিছুই বলতে পারি না। ঠিকই কইছেন ভাইজান, আমিও জানি না। এই বেড়ার কথা শুনলে আমার কলিজা শুকায় যায়। এই বেড়ার জানি নামটা কি, খালিদ নাকি জানি। বেড়া কয় এই বাড়িতে আমার কথাই শেষ কথা। আমি কইলাম খালাম্মার কথা, ওমা বেড়ার চোখের একটা পলকও পড়ে না। আমার কি মনে হয় জানিস বাবা, এই ছেলেকে না এত সহজে বাড়ি থেকে বের করা যাবে না। হ কালাম্মা ঠিকই কইছেন। এখন দেখি আফাও হেই বেড়ারে বিশ্বাস করতেছে। আমরা আপন মানুষ থইয়া এই বাইরের বেড়াই আপার কাছে সব হয়ে গেছে। বডিগার্ড সাহেব, একটা কথা কনের আসিল। বলো। আইরিন খালাম্মা আর সাগর ভাইজান কিন্তু শান্ত হইয়া বইয়া নাই। সাগর ভাইজান আমি গিয়ে দেখি আগুন হয়ে রইছে। আইরিন খালাম্মা আর সাগর ভাইজান ফোন দিয়ে আটতাছে আপনার এই বাড়িতে বাইর করণের লাইগা। খালাম্মা আমারে কইছে আমি জানি আফারে আপনার নামে আজে বাজে কথা কই, জানি আফা আপনারে নিজে এই বাড়িতে খেদায় দেয়। ভাইজান এরা যা কইছে আমি শুধু মাথায় লড়াইছি, আমি কিন্তু মনে পানে আপনার পক্ষেই। ভাইজান আমার বিষয়টা একটু দেখেন। শোনো, যারা দুই নৌকায় পা দিয়ে চলে, নদী পার হবার আগে কিন্তু সবার আগে তারাই ডুবে মরে যায়। তাই যদি ডুবতে না চাও, নিজের চরকায় তেল দাও, কেমন? ঠিক আছে স্যার, ঠিক আছে, যাই তাইলে। স্যার। হ্যালো খালেদ, ওদিকে সব ঠিক আছে তো? জি স্যার। শোনো, ও কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। তুমি থাকতে ওর যেন কোনো অসুবিধা না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার নজর এড়িয়ে কোনো বিপদ ওনার অবধি পৌঁছাবে না স্যার। তা জানি। বাই দা ওয়ে, ওদিকের খবর কি? উনি এখনো মানসিকভাবে কিছুটা বিষণ্ণ স্যার। এই বাড়ির পরিস্থিতি কিছুটা জটিল। মনে হচ্ছে পরিবারের মানুষেরাই ওনার সাথে সাইকোলজিক্যাল একটা গেম খেলছে। ওকে, ঠিক আছে, আপডেট জানিও আমাকে। ইয়েস স্যার। বাবা চলে যাওয়ার পর বাগানটা কেমন ফ্যাকাশ হয়ে গেছে, তাই না? ঠিক
বলতে পারছি না ম্যাম, এখানে কখনো আগে আসিনি আমি। বাবা সব সময় বলতেন মানুষ মারা গেলে নাকি তার প্রিয় বাগানটাও শোক পালন করে। শোক পালনের বিষয়টা ঠিক জানি না ম্যাম, তবে বাগানের মালিক না থাকলে দ্রুত আগাছা জন্মায়, আর আগাছা জন্মালে আসল গাছগুলো মরে যায়। আপনার চারপাশটাও এখন আগাছায় ভরা। আপনার এসব কথাবার্তা না আমি ঠিক বুঝতে পারি না। জানেন, এই পৃথিবীতে একমাত্র বাবাই আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। মা মারা যাওয়ার পর কোনোদিন মার অভাব বুঝতে দেয়নি। তাহলে কালকে যাকে দেখলাম উনি? মা মারা যাওয়ার পর বাবা ওনাকে বিয়ে করেন। উনি নিজের সন্তানের মতোই আমাকে দেখেন, অনেক আদরও করেন। ম্যাম, যে আদর করে আপনাকে বন্দি করে রাখে সেটা যত্ন না, বরং শক্ত এক খাঁচা। আমি দেখেছিলাম কাল, তার এক হাত আপনার কাঁধে ছিল আর এক হাত ওসিয়তনামার ফাইলে। আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে মা আপনাকে ভালোবাসে সে আপনার বাবার লাশের সামনে সম্পত্তির হিসাব কষতে পারে? ম্যাম, আপনার জন্য আমার স্পেশাল ডেজার্ট, আইসক্রিম টেম্পুরা উইথ রেড চিলি পেপার। খেয়ে একদম ফ্রেশ হয়ে যান। আমি এসব খাবো না, আমার ক্ষুধা নেই। বডিগার্ড স্যার, এটা আমার স্পেশাল ডেজার্ট, একটু ট্রাই করেই দেখেন না, আশা করছি খুব দারুণ লাগবে। আপনার নামটা যেন কি? জি, ইগলু। মিস্টার ইগলু, আপনাকে যদি দেখেছি আপনি খাবারের নামে কোনো বায়োকেমিক্যাল ওয়েপন বানাচ্ছেন, তাহলে আপনাকে আর আপনার এই মরিচের আইসক্রিমকে দুটোকে একসাথে প্যাকেট করে এক্সপোর্ট করে দেব, কেমন? আমার ফিউশন কেউ বুঝলো না। আইসক্রিম টেম্পুরা উইথ রেড চিলি পেপারকে বলে মরিচের আইসক্রিম। দেখো দেখি, এত বড় একজন বডিগার্ড সে কিনা ঝালকে ভয় পায়। আমি ট্রাই করে দেখি। হৃদিতা শোন মা, তোকে দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে রে মা। তোকে একাই ঘরে থাকতে দেখে আমার বুকটার মধ্যে খা খা করছে। চল মা, আমার ঘরে চল। মা মেয়ে দুজন মিলে জড়িয়ে ধরে দুঃখগুলো ভাগাভাগি করে নেই। তাছাড়া তোর সাথে আমার জরুরি কিছু কথাও আছে। জরুরি কথাগুলো দয়া করে এখানেই শেষ করুন। দেয়াল বদলে গেলে হয়তো আপনার কথাগুলোর অর্থও বদলে যেতে পারে। ওমা, এটা কি ধরনের বেয়াদবি? আমার মেয়ের সাথে আমি একটু সুখ দুঃখের কথা বলবো, সেখানেও তোমার অনুমতি নিতে হবে? সমস্যা নেই খালিদ। আর মা, কি বলতেছো? অনুমতি কেন নিতে হবে? আমার কাজ অনুমতি দেওয়া না ম্যাম, তবে আপনার সুখ দুঃখের কথার জন্য যদি হৃদিতা ম্যামের নিরাপত্তার কোনো ইন্টারাপ্ট হয়, সেক্ষেত্রে আপনার কথার মাঝে দেয়াল হয়ে দাঁড়ানোই আমার কাজ। যা বলার আমার সামনেই বলুন। তুমি ভুলে যেও না, এই বাড়িতে আমার স্বামী তোমাকে রেখেছে। যার জন্য আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, আমার দায়বদ্ধতা শুধু তার প্রতি, বাকি অন্য কোনো ক্যারেক্টার আমার কাছে ইম্পর্টেন্ট না। এই এই এই, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মায়ের মুখে মুখে তর্ক করিস, সাহস বেশি হয়ে গেছে না? ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। চিনিস তুই আমাকে? চিনি, আপনি সে যার সাথে এই পরিবারের অর্থাৎ এনায়েত সাহেবের রক্তের কোনো সম্পর্ক নেই। তাই এই সম্পত্তিতে অধিকার দেখানোর লোকটা অনেকটাই অদ্ভুত আর সন্দেহজনক। কি বললি তুই? কি বললি? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলিস সন্দেহজনক? আমি এই বাড়ির ছেলে, আমি কি করতে পারি তুই জানিস না? হুমকি তো দুর্বল মানুষের শেষ অস্ত্র। তবে আপনি আর আপনার মা মিলে যে সম্পত্তির নাটকটা সাজাচ্ছেন, সেটার স্ক্রিপ্টটা বেশ পুরনো। তোর মা, চলো। দেখলি হৃদিতা, দেখলি তোর বাবা এমন একটা গুন্ডা এই বাড়িতে রেখেছে, ও আমাদের সবাইকে পর করে দিচ্ছে, সবাইকে। মা চলো। মা,
খালিদ যথেষ্ট হয়েছে। আপনি কি তামাশা শুরু করছেন এগুলি? আমি কি কয়েদি? আমার ঘর, আমার মা ভাই, অথচ কথা বলতে হবে আপনার সামনে কেন? ম্যাম, ইমোশন যখন চোখের পর্দা হয়ে যায় তখন শত্রু চেনা কঠিন হয়। আমি শুধু আপনার চোখের সেই পর্দাটা সরিয়ে দিচ্ছি ব্যাস। ম্যাম। তোমার এসব যুক্তি তোমার কাছে রাখো। আমি একটু বাইরে যাব। আই নিড সাম ফ্রেশ এয়ার। সরি ম্যাম, এই মুহূর্তে আপনার বাইরে যাওয়া পসিবল না। আমি তোমার কাছে পারমিশন চাইনি, আমি বলেছি বাইরে যাব, ব্যাস। এই বাড়িতে আমার দম বন্ধ লাগতেছে। ম্যাম, আপনার হার্ট রেট আর ব্রিদিং প্যাটার্ন আমার কাছে নর্মাল মনে হচ্ছে না। আপনার কি কোনো ফিজিক্যাল পেইন অনুভব হচ্ছে? কি বলছেন আপনি এসব? আপনি কি মানুষের ইমোশন বোঝেন না? সরি ম্যাম, ইমোশন নিয়ে ডিল করা আমার কাজ না। সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী আমাকে রুট কজ জানতে হবে। আপনি যদি এভাবে রিয়্যাক্ট করেন তাহলে আমি ঠিকভাবে বুঝতে পারবো না। থামান গাড়ি, আমি বলছি থামান গাড়ি। আপনার এসব যান্ত্রিক কথা শোনার চাইতে রাস্তায় মরে যাওয়া ভালো। স্টপ দ্য কার। চোখের জল ফেলে হয়তো শোক কমানো যায় না, কিন্তু বিপদ কাটানো যায় না। আপনার এই চোখের জল আর ভেঙে পড়া কান্না আপনার শত্রুদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এভাবে কেন কথা বলতেছো? আমার বাবা চলে গেছেন, আমার পরিবার আমাকে পর করে দিছে। পৃথিবীতে কার জন্য বাঁচবো আমি? কাকেই বা ভরসা করব বলো? ভরসা শুধুমাত্র নিজের উপর করুন। এই পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র। এখানে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। আপনার বাবা আপনাকে সবকিছুই দিয়ে গেছেন, শুধুমাত্র লড়াই করতে শিখিয়ে যাননি। বাবা শুধু ভালোবাসতে শিখিয়েছে। সব সময় বলতো ভালোবাসা দিয়ে নাকি পুরো পৃথিবী জয় করা যায়। ভালোবাসা খুব দামি জিনিস ম্যাম, তবে সেটা যত্রতত্র বিলিয়ে দিলে লোকে সস্তা ভাবে। আপনি এভাবে ভেঙে পড়লে আপনার শত্রুরা উৎসব করবে। আপনি কি চান আপনার বাবার সারা জীবনের কষ্ট সেই হায়নাদের হাতে চলে যাক? আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা সুন্দর কোনো জায়গায়? জানো, ছোটবেলায় মা যখন খুব বকা দিত, বাবা আমাকে ঘুরতে নিয়ে যেত। ব্যাস, অমনি আমি খুশি। চলুন। মনের অতলে প্রেমের নদী বয়ে যায়, তোমার পথেরা ডাকে আমায় অজানায়। তুমি তাকালেই কথার গান হতে চায়, তোমাকে পেলে চাঁদ হাসে নীল জোছনা। বাহ, তুমি হাসতেও পারো। আবার এলো যে সন্ধ্যা, তোমায় কাছে পাওয়ার, এমন তোমাকে সাজায় শুধুই ভালোবাসায়। আবার এলো যে সন্ধ্যা, তোমায় কাছে পাওয়ার, এমন তোমাকে সাজায় শুধুই ভালোবাসা।
জোরে তোমার নামের উষ্ণতা হৃদয়ে জমা প্রেমের স্নিগ্ধতা তুমি আছো তাই সময়গুলো রূপকথা তোমাকে পেয়ে পাই জীবন পূর্ণতা আবার এলো যে সন্ধ্যা তোমায় কাছে পাওয়া এমন তোমাকে সাজায় শুধুই ভালোবাসায় আবার এলো যে সন্ধ্যা তোমায় কাছে পাওয়ার এমন তোমাকে সাজায় শুধুই ভালোবাসা আবার এলো যে সন্ধ্যা। সাগর, যা করার এখনই কর, আর দেরি করিস না। সময় যত বাড়ছে মেয়েটার উপর থেকে কন্ট্রোল তত হারিয়ে ফেলছি। আর বেশি দেরি করলে না হাতের ফাঁক দিয়ে সবকিছু বেরিয়ে যাবে। সব কিছু বেরিয়ে যাবে মা। এই সব কিছুর জন্যই তো আমি ওই লোকটাকে এত বছর বাবা ডেকেছি। মা, তোমার মনে আছে এই বাড়িতে ঢোকার জন্য তুমি কত কষ্ট করেছো? তোমার সেই কষ্ট আমি বৃথা যেতে দেব না। কিন্তু কে জানতো তোর বাবা ওই মেয়ের নামে সবকিছু করিয়ে রেখেছে? সমস্যা কোথায়? যদি সেই মেয়েটাই এই পৃথিবীতে বেঁচে না থাকে। এত সহজে হবে না। ওই যে বডিগার্ড আছে না, ও কিন্তু হৃদিতার সাথে সর্বক্ষণ ছায়ার মতো লেগে থাকে। ওকে না সরিয়ে কোনো কিছু করা অসম্ভব। আমি জানি মা, আমি জানি। দুটো ঝামেলাকেই একসাথে শেষ করে দেবো আজকে। কি করতে চাচ্ছিস তুই? মা, যা করার করে ফেলেছি। মানে কি? হ্যাঁ, শুধু এইটুকু জেনে রাখো, আগামীকাল সকালে সূর্য ওঠার আগে এই রাজত্বে আমার উপরে কথা বলার মতো কেউ থাকবে না। কেউ না মা। ম্যাম, ম্যাম, রীতা ম্যাম, ম্যাম, কি হয়েছে খালিদ? ম্যাম, আমাদের এখনই এখান থেকে চলে যেতে হবে। কি বলছো তুমি এসব? আর তোমার হাতে গান কেন? ম্যাম, এত কথার উত্তর দেওয়ার মতো সময় নেই এখন। প্লিজ কোঅপারেট। আমি পরে আপনাকে সব বুঝিয়ে বলছি। প্লিজ তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি ম্যাম। মানে খালিদ, ওগুলো কি লাশ? ম্যাম, ওদিকে তাকাবেন না, গাড়িতে উঠুন ফাস্ট। ম্যাম, get in the car now. চলুন, আমাদের যেতে হবে। ম্যাম চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি তোমাকে সে কখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছ না কেন তুমি? ওই লোককে গুলি কেন করছো? আর ওই লাশগুলো কারা? ওরা অ্যাটাক করতে আসছিল আপনার উপর।
মেরে ফেলতে আসছিল আপনাকে। আমাকে আমাকে কেন মারতে চাইবে? আমি তো কারো ক্ষতি করিনি। কিলারের ব্যক্তিগত কোনো শত্রুতা থাকে না ম্যাম। আর আমি যতদূর বুঝতে পারছি আপনার ভাই ওদেরকে পাঠিয়েছিল। ভাইয়া? না না, ও তো আমার আপন ভাইয়ের মতো। বাবা মরে যাওয়ার পর ওরই তো ছায়া হবার কথা। সম্পর্কটা ততক্ষণই ছিল যতক্ষণ আপনার বাবা বেঁচে ছিলেন। এখন আপনার বাবা নেই, কোনো সম্পর্কও নেই। আর তাছাড়াও আপনার বাবার সবকিছুই আপনার নামে। তার এই বিশাল সম্পত্তি আর সাম্রাজ্যের সামনে আপনার প্রাণের কোনো ভ্যালু নাই তাদের কাছে। সম্পত্তি? এইসবের জন্য আমাকে ওরা মারতে চায়? সে তো আমি এমনিতেও দিয়ে দিতাম ওদেরকে। বাবা না থাকলে তো এই দেশে থাকার আমার কোনো মানেই নেই। এখন কোথায় যাব আমি? কার কাছেই বা যাব? আমার তো আপন বলতে আর কেউ নেই। যতক্ষণ আমি আপনার সাথে আছি আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ম্যাম। আপনার সেফটি আমার দায়িত্ব, ভয় পাবেন না। চলুন। মা, মা, মা কোথায় তুমি? মা, মা, বাবা, মা, মা, বাবা, কেমন আছো মা? তুই ঠিক না থাকলে আমি কি ঠিক থাকি বাবা? বলতো, তুই ঠিক আছিস তো বাবা? সব ঠিকঠাক আছে? হ্যাঁ মা। মা উনি রিদিতা, ও, আমার ক্লায়েন্ট এনায়েত সাহেবের মেয়ে। গতকাল রাতে ওনার বাড়িতে ওনার উপরেই অ্যাটাক হয়। তাই বেশ কিছুদিন ওনাকে আমার এখানে রাখতে হবে। আচ্ছা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। অসুবিধা নেই, তুমি আমাদের সাথে থাকতে পারো, এখানে নিরাপদেই থাকবে। আচ্ছা মা, তুমি ওনাকে নিয়ে যাও, আমি গাড়িটা পার্ক করে আসি। এসো, এসো। থ্যাংক ইউ আন্টি। ও আমাকে একবারও বলেনি আমরা এখানে আসবো। আপনার জন্য কিছু আনতেও পারলাম না। এসবের কোনো প্রয়োজন নেই, আগে ফ্রেশ হয়ে নাও। আর এসো, তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। কই এসো। হ্যাঁ, আসছি। ম্যাম, কফি? থ্যাঙ্কস। জানো, আমার ভাগ্যটা কতটা অদ্ভুত। যার সাথে দেখা করতে এত দূর থেকে আসলাম, সে আমি আসার আগেই আমাকে রেখে চলে গেল। আর যাদেরকে আমি নিজের ভেবেছিলাম, তাদের হাত থেকেই বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছি। আমার নিজের বলতে আর কেউ রইল না। যত ভাববেন তত কষ্ট বাড়বে। ইনসানের জীবনে যখন বিপদ আসে, আপন পরের সংজ্ঞা বদলে যায় ম্যাম। কিন্তু এটা ভাবতে অবাক লাগে না, আমার নিজের আপন মানুষরা আমাকে মেরে ফেলতে চায়, আর তুমি অজানা অচেনা একজন মানুষ নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচাচ্ছ। কেন করছো এসব? আপনাকে বলার মতো স্পেশাল কোনো কারণ আমার কাছে নেই ম্যাম। এটা আমার প্রফেশন। আপনার নিরাপত্তার জন্য আমি পেমেন্ট নিয়েছি, তাই আপনার সেফটি আমার ডিউটির বাইরে আর কিছু না ম্যাম। ঠিক আছে।
মন খারাপ করেছো? ওর কথা কিছু মন খারাপ করো না। আমার ছেলেটা ভিতরটা দেখতে যেমন না, বাইরে তেমন না। আসলে ছোটবেলা থেকে ও খুব বেপরোয়া, একরোখা ছিল। একটা পরিস্থিতি মানুষকে অনেকখানি বদলে দেয়, জানো তো? মানে? প্রত্যেকটা মানুষের জীবনের পিছনে একটা ছোট গল্প থাকে, এটা মানো তো? হুম। আমার খালেদ ছিল একজন ইন্টেলিজেন্স অফিসার। ওর জীবনের লক্ষ্য, ওর জীবনের উদ্দেশ্য একটাই ছিল, দেশের হয়ে কাজ করার। ও যখন দেশের হয়ে কাজ করে বাড়িতে ফিরতো না, এই যে পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছ না, কি মুখরিত? আমার ছেলে যখন বাড়িতে আসতো না, এরকম পাখির মতো কিচিরমিচির হয়ে উঠতো আমার এই বাড়িটা। কি হয়েছে খালেদের? কিন্তু একটা পরিস্থিতি জানো, এবারে এতদিনের জন্য যেও না, মেয়েটা সবে মাত্র তোমার নাম ডাকতে শুরু করেছে। স্যার কল দিয়েছিল, ডিউটি যেহেতু যেতে তো হবেই, বলো। এই একটা ঘটনায় আমার ছেলের জীবনটা একেবারে চুরমার হয়ে গেল, জানো তো? আমার ছেলে বিষণ্ণতায় চাকরিটা রিজাইন করলো। আমার ছেলের মনের মধ্যে এক একটা কষ্ট কুই কুই খাচ্ছিল, যে যে বলতো সবসময়, আমি তো আমার পরিবারের পাশে ছায়ার মতো থাকতে পারি নাই, দেশের হয়ে কি কাজ করব? আমার ছেলের জীবনের স্বপ্ন কি ছিল জানো মা? সারাটা জীবন তার পরিবারের পাশে ছায়ার মতো হয়ে থাকতে, কিন্তু সে পারেনি, সে পারেনি। সেই থেকে আমার ছেলে সবকিছু থেকে আলাদা হয়ে গেল মা। আমার তো বিশ্বাসই হচ্ছে না, কারো নিজের ভাই কারোর সাথে এরকম করতে পারে। আমিও বিশ্বাস করতে পারছি না রে। সেদিন রাতের পর থেকে একটা ঘোরের মধ্যে আছি। আর ও তো তোর সাথেও দেখা করতে আসতে দিতে চাচ্ছিল না। অনেক বোঝালাম যে তুই আমার ফ্রেন্ড, দেশে এসে দেখা না করলে তুই কষ্ট পাবি। তারপর অনেক তর্ক করার পর আসলাম এখানে।
কি করছো তুমি? একটা ফুল দিবা আমাকে? কত করে এটা? ছেলেটা আর যাই হোক, যেভাবে তোকে প্রোটেক্ট করছে, আমার মনে হয় না এটা শুধু ডিউটির মধ্যে সীমাবদ্ধ। কারো প্রতি কারো মায়া না থাকলে কেউ নিজের জীবন বাজি রেখে কাউকে এভাবে বাঁচায় বল? রিদি, হ্যাঁ তুই কি আমার কথা শুনতেছিস? হ্যাঁ হ্যাঁ, নাও, এটা তোমার জন্য। হুম, রিং হচ্ছে? হ্যাঁ, কেন ফোন দিয়েছো আমাকে? কি চাও তুমি? রিদিতা, এখনো রেগে আছিস আমাদের দিকে? ভুল বুঝছিস তাই না? আসলে কিভাবে যে কি হয়ে গেল আমি কিছুই জানি না। আমার মনে হয় কি, বাবার কোনো পুরনো শত্রু ছিল হয়তো। তুই বাসা থেকে রাগ করে চলে গেলি কেন? আমরা তো আছি তোকে দেখাশোনা করার জন্য। চলে আয় না। আমি মনে হয় খুব ভালোভাবে বুঝতে পারছি আসল শত্রু কারা। রিদিতা, মা, তুই এভাবে বাসা থেকে চলে গেছিস, আমার ভীষণ খারাপ লাগছে। আমার বুকটা ফেটে যাচ্ছে মা। তুই বাড়ি ফিরে আয়, বাড়ি ফিরে আয়। শুনতেই তো পাচ্ছিস মা তোর জন্য কিভাবে কান্নাকাটি করছে। চলে আয় না লক্ষ্মী বোন আমার। ঠিক আছে, আমি আসতেছি। কি হয়েছে? এই যে রিদি। এই তো আমার বোন চলে এসেছে, বস। এই জঞ্জালটাকে সাথে আনার কি দরকার ছিল? রিদিতা, ওকে চলে যেতে বল। তোকে দেখাশোনা করার জন্য আমরাই আছি। যেটা বলতে ডাকছো সেটা বলো। কেন ডাকছো তোমরা আমাকে? রিদিতা, তুই শুধু শুধু কিন্তু ভয় পাচ্ছিস। তোর বাবা তো তোকে বাইরে সেটেল করে দিয়ে গেছেন না? তুই তো ওখানেই থাকবি। এখানকার জমি জমা, ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি, এইগুলো তো কোনো কিছু বুঝবি না। বুঝবি? কেন শুধু শুধু ঝামেলা করছিস? এখানে একটা সিগনেচার দিয়ে তুই বাইরে চলে যা, ঝামেলা করিস না। কিছুদিন আগে বললে হয়তো খুশি খুশি সবকিছু লিখে দিতাম, কিন্তু সেদিন রাতের পর তোমাদের সম্পর্কে আমার ধারণা বদলে গেছে। আমি সাইন করব না। সাইন করবি না মানে? অবশ্যই সাইন করবি। ভালোই ভালোই সাইন না করলে কিভাবে করাতে হয় সেটা আমার ভালোই জানা আছে। আর তুই কি ভেবেছিস এই ছেলে তোকে সেভ করবে? একদিন না একদিন ওকে আমি তোর পাশ থেকে সরাবই। তখন কি করবি? আর এক পাও সামনে না। এই ছেলে, এই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস তুই জানিস? কত টাকা দিয়েছে তোকে? দ্বিগুণ দিব। সরে যা এখান থেকে, যা এখান থেকে। তুই হয়তো টাকা দিয়ে দুনিয়ার সবকিছু কিনতে পারবি, কিন্তু বিশ্বস্ততা না। যেই ময়দানে মালিকের জন্য বুকে গুলি খেয়ে লড়াই করব, সেই ময়দানে তোর মতো কাপুরুষ এক সেকেন্ডও টিকবে না। চেষ্টাও করিস না। এই ছেলে, তুই কি আমাদের হুমকি দিচ্ছিস নাকি? হ্যাঁ, যাদের কিছু করবার ক্ষমতা নেই হুমকি দেওয়া তাদের কাজ। আমি আলটিমেটাম দিচ্ছি, বোঝান আপনার ছেলেকে। আগুন নিয়ে খেলা করলে ধ্বংস অনিবার্য। আজকের পর থেকে রিদিতা ম্যামের ছায়া মারানোর চেষ্টা করলেও এটা মনে রাখতে বলবেন যে আমার নিশানা কখনো মিস হয় না। চলুন ম্যাম। আমি ঠিকই বুঝতে পারছি মা, তোমার উপর দিয়ে কি ঝড়টা বইছে। তোমার বাবা ছিলেন আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। তোমার বাবা ঠিকই টের পেয়েছিলেন, উনি বুঝতে পেরেছিলেন তুমি একটা বিপদে পড়তে পারো। সে কারণেই আমার সাথে আলোচনা করে রেখেছিলেন। আমি কি জানতাম ওটাই হবে ওনার সাথে আমার শেষ কথা। কিন্তু আমি এখন যেতে চাই না। আমি কেন এভাবে পালিয়ে যাব?
এটা পালানো নয় ম্যাম, রণকৌশল। আপনার বাবার অটোপসি রিপোর্ট আমাদের হাতে এসেছে, সেখানে বেশ কিছু গরমিল আছে। হার্ট অ্যাটাক নয়, বরং স্লো পয়জনিং ইন্ডিকেট করা হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক আপনার বাবার ডেথ ইজ নট ন্যাচারাল। মানে বাবাকে? এখনো কিছু বলা যাচ্ছে না ম্যাম, তবে আপনি বেঁচে থাকলে তবেই লড়াইটা করতে পারবেন। খালেদ ঠিকই বলেছে, আমারও মনে হচ্ছে তোমার আপাতত বিদেশ চলে যাওয়াই ভালো, ফর ইউর বেটার সিকিউরিটি। এরপরে এদিকে আমরা সব লিগ্যাল ব্যবস্থা করতে পারলে প্রয়োজনে তোমাকে আবার ডেকে নেব। শোনো, আমি বলি, লড়তে হলে সবার আগে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে। যদি তোমার বাবার সাথে কিছু হয়েই থাকে, আমি মনে করি তোমার জন্য না হলেও তোমার বাবার জন্য এখান থেকে চলে যাওয়া উচিত। আমার তাই মনে হয় মা। এখানে আমি তোমার পাসপোর্ট আর এয়ার টিকিট রেখে যাচ্ছি। খালেদ তোমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবে। ওকে খালেদ, একটু কথা বলি তোমার Yes, sir. সাথে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমরা তো আছি না। হ্যালো, হ্যালো রিদিতা, হ্যাঁ মিতু বল। এখনই তো রেস্টুরেন্টের সামনে চলে আয়, বুঝছিস? তোর বাবার মৃত্যুর ব্যাপারে আমি অনেক বড় একটা ইনফরমেশন পেয়েছি। কি বলছিস তুই? আরে ফোনে এত কথা বলা যাবে না, প্রবলেম আছে। আর শোন, তুই একা আসবি, কাউকে বিশ্বাস করা যায় না, এমনকি তোর বডিগার্ডকেও না। হ্যাঁ মিতু, তুই কোথায়? আমি তো এখানেই আসছি। তুই কি স্পটে চলে আসছিস? হ্যাঁ আমি স্পটে আছি, তুই কোথায়? আমি আছি। হ্যালো 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 রিদি, সই কর। ভালোই সই কর, তাইলে অন্তত ভাই হিসেবে একটা ওয়ান ওয়ে টিকিট দিয়া দেশের বাইরে পাঠায় দেব। সই কর। ধৈর্যের পরীক্ষা নিবি না করলাম। তুই কি জানোস তোর বাপ যে স্বাভাবিকভাবে মরে নাই? ইট ওয়াজ মাই প্ল্যান। কেন করলা এটা? বাবাকে কেন মারলা? বাবা তো তোমাদের কোনো ক্ষতি করেনি, তোমাদের সুখের জন্য বছরের পর বছর আমাকে দূরে রাখছে। কেন করলা এটা বাবার সাথে? কেন করলাম? শালার বুইরা মনে করছে তোরে সবকিছু লেখা দিয়ে দিব, আর আমি রাস্তায় রাস্তায় ঘুরবো। আমি আঙ্গুল চুষবো, আঙ্গুল। এই মায়া কান্না কানবি না, সই কর, সই কর। মাইরা ফেলামো কিন্তু, একদম সই কর। আইসা পড়ছস না? এই শালায় তো আমারে শান্তিতে থাকতেই দিবে না। কি করব বল ব্রাদার, হতে পারে তোর শান্তির সাথে পার্সোনাল কোনো শত্রুতা আছে। সাদা শান্তিতে থাকতেই চাস না।
আফসোস তোর মা তোকে বোঝাতে পারলো না। বলেছিলাম আমি, আগুন নিয়ে খেলা করলে ধ্বংস অনিবার্য। মিস রিদিতা, আপনার বাবার করে যাওয়া উইল এবং ট্রাস্ট ডিড অনুযায়ী এখন থেকে এই বাড়ি, ফ্যাক্টরি, বিজনেস এবং পারিবারিক সকল স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক আইনতভাবে আপনার। এই নিন আপনার পজিশন পেপার অ্যান্ড টাইটেল ডিড। থ্যাংক ইউ। ওয়েলকাম, ভালো থাকবেন। কংগ্রাচুলেশনস ম্যাম। থ্যাংক ইউ। আরে বডিগার্ড স্যার, যাওয়ার আগে যদি মিষ্টি মুখ না করেন তাহলে তো বিদায়টাও মিষ্টি হবে না আর দেখাও হবে না। এই যে একদম আমার নতুন রেসিপি হ্যাপিনেস পুডিং। আরে তুমি আবারও নতুন কিছু নিয়ে আসছো? হ্যাঁ, মাফ করো আমারে ভাই, আমি আর খাইতে পারবো না। আচ্ছা, আমি ট্রাই করতেছি। আরে ম্যাম, ইগলু, এটা তো দুর্দান্ত হয়েছে। খালিদ, একবার ট্রাই করো না। না আরে একবার ট্রাই করে দেখো অ্যাটলিস্ট। অ্যামেজিং। এই, এটা তুমি বানিয়েছো? সিরিয়াসলি? জি স্যার। এবার তো সত্যি অনেক ভালো হয়েছে। হ্যাঁ, অ্যাপ্রিশিয়েট ইট। গুড জব ইগলু, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাঞ্চের টাইম হয়ে গেছে। এবার তাহলে আমিও আসি ম্যাম, আমারও যাওয়ার সময় হয়ে গেল। আর কন্ট্রাক্ট অনুযায়ী 3 উইকস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কন্ট্রাক্ট তো আরো একদিন আগে শেষ হয়ে গিয়েছে, তবুও কালকে ওভাবে আমাকে বাঁচাতে আসলে। ওটা তো তোমার ডিউটির মধ্যে ছিল না? কিছু কিছু কাজ কন্ট্রাক্টের বাইরে চলে যায় ম্যাম, নিজের বিবেক আর ইমোশনসকে রক্ষা করতে। আসি। খালিদ, দাঁড়াও। জি ম্যাম। তোমার সাথে আমার কথা আছে। জি বলুন ম্যাম। তুমি আমার আশেপাশে থাকলে আমি সেফ ফিল করি। এমন একটা অনুভূতি হয় যা আগে আমি কখনো অনুভব করিনি। জানি না তুমি এটা কিভাবে নিবে। আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আশা করছি আপনার এই ফিলিংস ক্ষণস্থায়ী। আপনার সেফটির জন্য আমি সবসময় আছি ম্যাম, কিন্তু আমার জীবনে দ্বিতীয় আর কোনো ভালোবাসার জায়গা নেই। আমি এখনো একজনকে ভালোবেসেই বেঁচে আছি। আসি ম্যাম, ভালো থাকবেন। খুদা হাফেজ। মা,
এ নাও তোমার চকলেট। কি হলো, মন খারাপ করে দাঁড়িয়ে রইলে কেন? আমি তো তোমার ফেভারিট চকলেট নিয়ে আসলাম। তুমি পচা পাপা, তোমার সাথে কথা বলবো না। কেন কেন, আমি আবার কি করলাম? আবার বলে আমি আবার কি করলাম? গত সপ্তাহে তোমার আসার কথা ছিল, তুমি আসলে না কেন? আমি গেটের সামনে দাঁড়িয়ে 1 2 গুনছিলাম, তাও তুমি আসলে না। এই রে, আমার ভুল হয়ে গেছে মা, একটু কাজ ছিল তো, সরি। হ্যাঁ, এই সরি বললে পার পেয়ে যাও। তোমার শুধু কাজ আর কাজ, আমার জন্য একটুও সময় নেই তোমার। কে বলেছে সময় নেই? এই তো এলাম আমি তোমাকে নিয়ে ঘুরতে। এবার ছুটিতে আমরা দাদুকে নিয়ে অনেক দূরে সমুদ্র দেখতে যাব, কেমন? দাদুর সাথেও আরি, দাদুর সাথে কথাও বলবো না। কেন কেন, আবার দাদু কি করলো? আমি শুনেছি দাদু সবাইকে বলে আমি আর মাম্মা নাকি তোমাকে ছেড়ে ওই দূর আকাশ পারে চলে গিয়েছি। দাদু কেন সবাইকে মিথ্যে কথা বলে? মাম্মা না হলে তারার দেশে গিয়েছে, কিন্তু আমি তো তোমার কাছে আছি পাপা। আসলে মা, হয়েছে কি, আমাদের আশেপাশে অনেক দুষ্টু লোক আছে, তারা আমার থেকে তোমাকে অনেক দূরে নিয়ে যেতে চায়। তাই দাদু মিথ্যেটা বলে যেন তোমাকে প্রোটেক্ট করতে পারে। কিন্তু মিথ্যে কথা বলা তো ভেরি ব্যাড পাপা। হ্যাঁ, ব্যাড তো, সেটা তো ঠিক। পাপা, তুমি একটা কাজ করতে পারো না? দুষ্টু লোকদেরকে তুমি পানিশমেন্ট দিতে পারো না? তাহলেই তো হয়। হ্যাঁ, তাহলেই তো হয়। এভাবে তো ভেবে দেখিনি। আমার মনে হচ্ছে এখন থেকে সবকিছু তোমার সাথে পরামর্শ করেই করতে হবে। এটাই হবে। পাপা, আজকে আমরা আইসক্রিম খাই? হ্যাঁ, খাওয়া যায়। এই না না, তোমার ঠান্ডা লেগে যাবে। না, আমি খাবো। আচ্ছা চলো দেখি। এই বসো, দাঁড়াও তো। খালেদ, তোমার নেক্সট মিশন লকড। তোমাকে মোবাইল ডিটেইলস পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার।